দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। এবার বিচারপতির বিচার শুরু। ঋণ জালিয়াতি মামলায় এসকে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, গ্রেফতারি পরোয়ানা। পুলিশের অভিযানের পর থেকেই গায়েব সিনহা রাশেদের ল্যাপটপ ও হার্ড ডিস্ক। 7 দিনেও আসামিদের হেফাজতে নেয়নি র্যাব। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 2 গ্রুপের সংঘর্ষে 3 কিশোর নিহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার। দুদকে আবারও নিজের সাফাই গাইলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি। স্বেচ্ছা অবসরে দৃষ্টান্ত স্থাপনের দাবি। এমপি পাপুলের পরিবারের 588 ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাখ্যা নেই লেনদেনের। সিরাজগঞ্জে যুবলীগ নেতার অভিনব প্রতারণা, 1200 কোটি টাকার চেক সহ গ্রেফতার। দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। সচরাচর দেশের নানান সমস্যা নিয়ে কথা হলেও আজকে একটু দেশ সহ দেশের আশেপাশে অর্থাৎ ভারত, বাংলাদেশ, চীন সম্পর্কে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আপনারা জানেন গত কদিন ধরেই নানান কারণে ভারত এবং চীনের সম্পর্কের কিছু কিছু ক্ষেত্রে অবনতি হয়েছে। সেখানে নেপাল রয়েছে, পাকিস্তান রয়েছে। সব মিলিয়ে এই যে আঞ্চলিক রাজনীতি, সে নিয়ে কথা বলতে 2 জন সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাম্বাসেডর এম হুমায়ুন কবির, তিনি সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিশ্লেষক, এবং আছেন অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, তিনি অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আপনাদের 2 জনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই অ্যাম্বাসেডর কবির, আপনার কাছে আসতে চাই, এই যে সাম্প্রতিক সময়ে নানান বিষয়ের কারণে ভারত এবং চীনের সম্পর্ক সামনে এসেছে, সেখানে অতি সম্প্রতি যুক্ত হয়েছে পাকিস্তান এবং চীনের নৌবাহিনীর একটি যৌথ মহড়া। এছাড়া নেপাল ভাবছে গোর্খা সৈন্যদের তারা পাঠাবে কিনা সেটা নতুন করে তারা ভাবতে চায়, সে কথা তাদের নেতাদের তরফ থেকে বলা হচ্ছে। সব মিলিয়ে এক নতুন মেরুকরণ হয়তো দেখা যাচ্ছে এই আঞ্চলিক রাজনীতিতে। সেটা কোন দিকে ধাবিত হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলছেন যে আমরা এক ধরনের মেরুকরণ, আমি মেরুকরণ যদিও বা না বলি, আমি বলবো যে এক ধরনের জার্নি, একটা ঘূর্ণাবর্তের মধ্যে আমরা এই আমাদের আঞ্চলিক সম্পর্কটা পড়েছে বলে মনে করার কারণ দেখতে পাচ্ছি। একটা হলো যে চীন ভারত সম্পর্কটা কিন্তু, যদিও এটা পুরোপুরি দক্ষিণ এশিয়া কেন্দ্রিক নয়, যেহেতু ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ, কেন্দ্রীয় একটা ভূমিকায় আছে, সেক্ষেত্রে ভারতের সাথে চীনের সম্পর্কের হেরফের এটা দক্ষিণ এশিয়ার পুরোটার উপরেই কোনো না কোনো ভাবে প্রভাব বিস্তার করে। সেটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। তবে সাম্প্রতিক কালে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে ভারত চীন, বিশেষ করে জুন মাসের 15 তারিখে গালওয়ান ভ্যালিতে ভারতের 20 জন সৈন্য নিহত হওয়ার পরে চীন এবং ভারতের মধ্যে উত্তেজনাটা ক্রমান্বয়ে বাড়ছে এবং সেটা বিভিন্ন শাখা প্রশাখায় যাচ্ছে। একটা ছিল প্রথম দিকে সীমান্ত সমস্যা, তারপর আলাপ আলোচনার মধ্যে দিয়ে সৈন্য সরিয়ে নেওয়ার প্রচেষ্টা। তারপর থেকে আমরা দেখলাম যে একটা অর্থনৈতিক চেহারাও পাওয়া গেল। ভারতের চীনের পণ্য ছোটখাটো আন্দোলন তৈরি হলো। তার ফল হিসাবে চীনের অনেক প্রযুক্তি বা যেগুলিকে বলা যায় অ্যাপস, যেটাকে আমরা বলি আজকে, 59টা অ্যাপস তারা নিষিদ্ধ। এর মধ্যে চীনা ভারত বাইরে থেকে অস্ত্র আমদানি দেখছি। এবং আজকে আমি খবরে পড়ছি যে ভারত অর্থ দেখা যাচ্ছে যে চীনের সাথে ভারতের যে অর্থনৈতিক সম্পর্ক, এখানে একটুখানি ইঙ্গিত দিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে যে চীনের সাথে ভারতের অর্থনৈতিক সম্পর্ক কিন্তু ব্যাপক। প্রায় $85 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য আছে ভারত এবং চীনের মধ্যে। সেটা যদিও চীনের পক্ষে, কিন্তু সেখানে ভারসাম্যটা কেমন? গত 10 বছর ভারসাম্য চীনের পক্ষে। তার কারণ হচ্ছে যে ভারত থেকে কাঁচামাল যায় মূলত, আর চীনের থেকে
শিল্পজাত পণ্য ভারতে আসে, সেই কারণেই এটা চীনের পক্ষে ব্যাপকভাবে ঝুঁকে আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো বাণিজ্যই দ্বিপাক্ষিক ভাবে যদি তার প্রয়োজনীয়তা না থাকে তাহলে কিন্তু বাণিজ্য হয়। তো সেখানে চীনের দরকার কাঁচামাল, চীন সেটা ভারত থেকে নেয়, ভারতের দরকার শিল্পজাত পণ্য, সেটা ভারত চীনের কাছে আনে। তো এখানে একটা করতে পারেন পারস্পরিকতার বিষয়। এছাড়াও ধরেন ভারতের প্রচুর আপনি যদি বলেন বিনিয়োগ চীনা, এটা আমরা বাইরে থেকে খুব একটা দেখা যায় না, কিন্তু সাম্প্রতিককালে এই দুই দেশের মধ্যে টানাপোড়েনের পরে যেটা দেখা গেল, প্রায় $20 বিলিয়ন বিনিয়োগ কিন্তু চীনা বিনিয়োগ ভারতে আছে বিভিন্ন ভাবে। এই যে স্মল, আপনি যতগুলি টেকনোলজি স্টার্ট আপ যেটাকে আমরা বলবো, এগুলি প্রায় সবগুলোই কিন্তু চীনা বিনিয়োগের মাধ্যমে হয়েছে। ভারতের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির 85% কাঁচামাল চীন থেকে আমদানি। তো যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে ভারত এবং চীনের মধ্যে একটা বহুমুখী অর্থনৈতিক সম্পর্ক কিন্তু বিরাজ, এবং এটা মনে রাখতে হবে যে ভারত এবং চীন কিন্তু দুইটা পৃথিবীর সবচেয়ে বড় বাজার, 1 বিলিয়ন জনসংখ্যার তার চেয়ে বেশি জনসংখ্যার দেশ দুটো। কাজেই পারস্পরিক ভাবে তারা পরস্পরের বাজার এবং পরস্পরের অর্থনৈতিক মূল্য আছে, এটা কিন্তু দুই দেশই মানে। এবং সেই বাস্তবতার আলোকে তারপর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে যেহেতু ভারত চীনের সাথে পাকিস্তানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক বহুদিন, সেখানে ভারত চীন উত্তেজনার ক্ষেত্রে পাকিস্তানের একটা পরোক্ষ প্রত্যক্ষ ভূমিকা প্রতিমান হয়, যেটা আপনি আপনার বক্তব্য বলছিলেন, যে চীনারা পাকিস্তানের সাথে সাম্প্রতিকভাবে সম্পর্ককে আরেকটু শক্তিশালী করার জন্য উদ্যোগী হয়েছে। নেপালের সাথে আপনি ভারতের দীর্ঘদিনের সম্পর্ক, এবং বহুমাত্রিক ভাবে যদি বলেন সম্পর্ক দুই দেশের, তাহলে চীন, ভারত এবং নেপালের। কিন্তু সাম্প্রতিক কালে আমি বলবো 2015 সাল থেকে ভারতের সাথে নেপালের সম্পর্কটা এক ধরনের টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সাম্প্রতিক কালে তাদের একটা ম্যাপ, তাদের নেপালের উত্তর পশ্চিমাঞ্চলের একটা জায়গা নির্ধারণ নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে, তারপরে কিন্তু নেপালের দিক থেকে আমরা বেশ শক্ত অবস্থান নিতে দেখলাম, এবং যেটা ভারতের জন্য একটা নিশ্চিতভাবেই একটা নতুন করে টেনশন তৈরি করেছে। শ্রীলঙ্কার ক্ষেত্রে যদি আপনি বলেন, শ্রীলঙ্কাতে সাম্প্রতিককালে নির্বাচনে রাজাপাকসের বিজয় নিশ্চিতভাবেই আমার ধারণা ভারত চীন সম্পর্কের আলোকে যদি দেখি, তবে সেখানে চীনের সুবিধা পাওয়ার জায়গা তৈরি হয়েছে বলে মনে করেন চুক্তিসম্মত কারণ। যদিও শ্রীলঙ্কা, ভারত ও নেপাল, ভারত ও চীন দুই দেশের সাথে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বলে চলতে। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখছি যে চীনের দিক থেকে বাংলাদেশে কিছু পণ্যের বিনা শুল্কে চীনের প্রবেশাধিকারের পরে ভারতীয় পত্রপত্রিকা বিভিন্ন ভাবে লেখা হয়েছে, যদিও সরকারি ভাবে আমাদের দিক থেকে বলা হয়েছে যে আমার সম্পর্ক যেরকম আছে সেরকমই আছে, তাতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এক ধরনের নাড়াচাড়া হচ্ছে, এটা মোটামুটি। অধ্যাপক হোসেন, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে এলাকাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে একদিকে যেমন পাকিস্তান রয়েছে, নেপাল রয়েছে, শ্রীলঙ্কার কথা এইমাত্র অ্যাম্বাসেডর কবির বলছিলেন, এর পাশাপাশি বাংলাদেশ রয়েছে, মিয়ানমার রয়েছে। এখন বাংলাদেশ এবং মিয়ানমার দুটো দেশেরই চীন এবং ভারতের সাথে মোটামুটি এক ধরনের ভারসাম্যপূর্ণ সম্পর্ক দেখা যায়, যদিও মিয়ানমারের বেশ পুরনো সম্পর্ক চীনের সাথে আরও নানান কারণে। বাংলাদেশ আসলে এই ভারসাম্যের মধ্যে কোন দিকে রয়েছে এই মুহূর্তে, এবং ভবিষ্যৎটা তার কি? আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু আপনার আনমিউট করে নিন। জি, ধন্যবাদ। রাইট, থ্যাংক ইউ। তো আপনি যেটা বলছেন যে বাংলাদেশ কোন দিকে ঝুঁকে আছে, আসলে এই ঝুঁকে থাকার যে বিষয়টি, সেটি আসলে মানে আমাদের যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি বা বাংলাদেশ যে ধরনের মানে
পররাষ্ট্রনীতির উপর ভিত্তি করে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক পরিচালিত হচ্ছে, সেখানে কিন্তু এই বিষয়টি আমরা কোনোভাবেই দেখি না। কারণ বাংলাদেশের জন্য আমরা যেটা বলছি ভারসাম্যপূর্ণ সম্পর্ক একটি বাস্তবতা, অন্যদিকে আবার ঝুঁকে থাকার যে বিষয়টি, যেটি এক সময় স্নায়ুযুদ্ধের সময় আমরা জানি যে এক ধরনের চাপ উপর থেকে থাকতো, যেটি তখনকার পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন রাষ্ট্রের উপর এক ধরনের প্রেশার ছিল, এবং আবার ওই রাষ্ট্রগুলো তাদের নিজেদের স্বার্থেও এক ধরনের জোট বজায় রেখেছে। যদিও আবার সে সময় জোট নিরপেক্ষ আন্দোলনও একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল, এবং যেখানে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং এখনো বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভেতরে কিন্তু জোট নিরপেক্ষতারও এই যে প্রভাব সেটি আছে, এবং আমাদের সংবিধানের আর্টিকেল 25-এর মধ্যে সেই বিষয়টি এখন স্পষ্ট আছে। ফলে সাংবিধানিকভাবে এবং বাস্তব কারণেই কিন্তু বাংলাদেশ কোনো দিকে ঝুঁকে থাকার যে পররাষ্ট্রনীতি সেটি অনুসরণ করে না। এবং আমরা যদি গত 10 বছর তো বটেই, এবং আরো পিছনে যদি যায়, বিশেষ করে স্নায়ুযুদ্ধের পর শেষ হওয়ার পর থেকে যদি আমরা দেখি, আমরা দেখব যে বাংলাদেশ কিন্তু ক্রমাগত বিশ্বের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছে। এখন একইভাবে কিন্তু আমরা লক্ষ্য করেছি 2010 থেকে বা আরো আগে থেকে, বা 2010 থেকে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে যেমন একটা নতুন সরকার এসেছে 2009 সালে, এবং তখন থেকে এবং কাকতালীয়ভাবে তখনও আমরা লক্ষ্য করেছিলাম যে চীন এবং ভারতের মধ্যে সম্পর্কটা একটা ওয়ার্কিং রিলেশনস ছিল, তাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল। এবং আমরা জানি যে 2011, 12, 13 সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তাদের যে পররাষ্ট্রনীতি ছিল সেখানে মূলত তারা ভারতের যে অর্থনৈতিক উন্নয়নের জন্য। অধ্যাপক হোসেন, একটু ক্ষমা করবেন, একটা ফোন নিয়ে নিতে চাই আপনার অনুমতি নিয়ে। একজন দর্শক আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। জি, আমার নাম মোকসুদ হাসিব। আমার যে পছন্দের আজকে আসছেন, আসলে এই জন্য প্রশ্ন না করে আর লোকটা সামলাতে পারছি না। আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে যুদ্ধটা কি, মানে একটা মুখোমুখি অবস্থান দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং চীন তাদের যে বাণিজ্যিক আদর্শ, ওয়ান বেল্ট ওয়ান রোড এবং ইন্দো প্যাসিফিক করিডোর, এই দুটোকে নিয়ে তারা এমন ভাবে উঠে পড়ে লেগেছে যে এটির মানে প্রক্সি কিছু জিনিস দেখা যাচ্ছে যে ভারত চীনের মধ্যে, বিষয়টা কি এরকম কিনা আমার তাদের কাছে প্রশ্ন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আউট অফ দ্য ব্লু মুন জাপান বাংলাদেশকে তার বন্ধুত্বের ইতিহাসে সবচেয়ে বড় অফিসিয়াল অ্যাসিস্ট্যান্স দিল গতকালকে 3.2 বিলিয়ন। হ্যাঁ, এটাও কি সেটার একটা অংশ কিনা, নাকি আউট অফ নোওয়্যার জাপান কেন হঠাৎ করে কোভিড মানে এই ফান্ডিংটা করলো, যদিও তার সাথে আমাদের যেটুকু সম্পর্ক রয়েছে। তো এই অন্যান্য দেশগুলোর এই রোল প্লে কি এই জায়গাটায় সিচুয়েশন একটু ক্রিটিক্যাল করছে কিনা? আমরা আবার পাকিস্তানের একটা ফোনে ভারতের গণমাধ্যমে অতিরিক্ত আলোড়ন দেখছি, বিষয়গুলো কি জটিল হচ্ছে? দুই শিক্ষকের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ অধ্যাপক হোসেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই একটু হয়তো পিছনে গেলে আমাদের হয়তো কিছুটা বুঝতে সাহায্য হবে, কিন্তু তারপর আমি বলছি যে এই যে ভারসাম্য বজায় রাখার যে সম্পর্ক, অথবা একটা জটিল রাজনৈতিক সমীকরণ যখন থাকে, বিশেষ করে দক্ষিণ এশিয়াতে এই মুহূর্তে যেই আঞ্চলিক রাজনীতি বলি অথবা বিশ্ব রাজনীতির যে প্রভাব, এবং সেখানে একদিকে ভূ রাজনৈতিক স্বার্থ, অন্যদিকে ভূ অর্থনৈতিক স্বার্থ, এই বিষয়গুলো একসঙ্গে কিন্তু একটা জটিল অবস্থা তৈরি করেছে। শুধুমাত্র বাংলাদেশ বা মিয়ানমার কিংবা শ্রীলঙ্কা অথবা নেপালের জন্য না, এমনকি ভারতের জন্য কিংবা চীনের জন্য বা পাকিস্তান তো বটেই। ফলে যারা আসলে মানে প্রভাব বিস্তার করতে চায় তাদের জন্য এটা একটি জটিল একটা পরিস্থিতি। আবার যে রাষ্ট্রগুলোর উপরে তারা একটা প্রভাব বিস্তার করতে চায়, যে রাষ্ট্রগুলো এই প্রভাবের শিকার হচ্ছে, তারাও কিন্তু একটি জটিল অবস্থায় আছে। এবং সেখানে দক্ষিণ এশিয়ার প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আমরা এই দক্ষিণ এশিয়া অঞ্চলটি কিন্তু আন্তর্জাতিকভাবে এমন একটি অঞ্চল যেখানে সারা বিশ্বে যখন স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তি ঘটে 1989-90 সালের দিকে, এবং একটা বড় ধরনের গুণগত পরিবর্তন হয় বিভিন্ন অঞ্চলে, আমাদের প্রতিবেশী দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত, এই অঞ্চলে কিন্তু তেমন কোনো গুণগত পরিবর্তন হয়নি। এখানে আমরা ঠিকই দেখলাম যে একইভাবে পাকিস্তান ভারত সম্পর্ক, বৈরিতা এবং অবিশ্বাস, এবং পুরো অঞ্চলের ভেতরে কিন্তু একটা অবিশ্বাসের প্রভাব আছে।
পুরো অঞ্চলের ভেতরে আমি যেটা বলি সবসময় যে খুবই রিগ্রেসিভ পলিটিক্স কাজ করে, যে আমরা অনেক বেশি অতীতমুখী, আমরা অনেক বেশি এই অতীতমুখিতার সঙ্গে এখন যুক্ত হয়েছে এক ধরনের উগ্র জাতীয়তাবাদ এবং এক ধরনের মৌলবাদিতার রাজনীতি। ফলে এই যে একটি জটিল একটা রাজনৈতিক একটা পরিবেশ এই অঞ্চলে বিরাজ করছে, এবং তার মধ্যে এখন চীন এবং ভারতের মধ্যে যে দ্বৈরথ বা এবং এই দুটো রাষ্ট্রের ভিতরে স্পষ্টত সবাই আমরা বলছি এবং এটা স্পষ্ট যে এক ধরনের রাইভালরি বা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, এবং সেই প্রতিদ্বন্দ্বিতার বিভিন্ন ধরনের প্রভাব আমরা লক্ষ্য করেছি। কিন্তু এত জটিল একটা সমীকরণের মধ্যে সম্পূর্ণ ভারসাম্য রাখা কি আদৌ সম্ভব বাংলাদেশের মতো একটা দেশের পক্ষে, নাকি সেখানে একটা টিল্ট থেকে যায়? সম্পূর্ণ ভারসাম্য বলতে কিন্তু কথা নাই, এবং সম্পূর্ণ ভারসাম্যের কোনো ধরনের মানে চেষ্টা কোন রাষ্ট্রের পক্ষেই করা সম্ভব না, এবং সম্পূর্ণ ভারসাম্যটাও একটা ম্যাক্সিমাম গোল হতে পারে, কিন্তু কোন রাষ্ট্রই পররাষ্ট্রনীতির মাধ্যমে তার এই ম্যাক্সিমাম টার্গেট অ্যাচিভ করতে পারে না, এবং সেটি অ্যালায়েন্সের মাধ্যমে সম্ভব না, এবং সেটি ব্যালেন্স মেনটেন করে সম্ভব না। আমরা যেটা দেখছি এবং আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, এমনকি শুধু বাংলাদেশ না, এই মুহূর্তে শ্রীলঙ্কা কিংবা নেপাল যে পররাষ্ট্রনীতি ফলো করছে, বা এমনকি মিয়ানমার, তারা কিন্তু চাচ্ছে তাদের দেশের যে ভূ রাজনৈতিক গুরুত্ব আছে, তাদের দেশের যে ধরনের অর্থনৈতিক গুরুত্ব, সেই গুরুত্বটাকে তারা ব্যবহার করতে চাচ্ছে, এবং সেটা খুবই স্বাভাবিক। এবং এই গুরুত্বটা ভারত ব্যবহার করেছে কোল্ড ওয়ারের সময় এবং পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ডে। আমরা লক্ষ্য করেছি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভেতরে আমরা দেখেছি যে ভারত কিভাবে ভারতের যে গুরুত্ব সেটা যুক্তরাষ্ট্রের কাছে তারা ব্যবহার করেছে চীনের বিরুদ্ধে, আবার চীন তার গুরুত্বটা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের বিরুদ্ধে, এবং একইভাবে যুক্তরাষ্ট্র তার স্বার্থে চীনের বিরুদ্ধে ভারতকে ব্যবহার করছে, বা এই সমীকরণগুলো আছে। এখন বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি বা শ্রীলঙ্কার যে পররাষ্ট্রনীতি, শ্রীলঙ্কার এক ধরনের ভূ রাজনৈতিক গুরুত্ব আছে, একটি আইল্যান্ড কান্ট্রি, এবং এর যে অবস্থানগত কারণে এই অঞ্চল এই দেশটি ছোট হলেও সেটির ভীষণ গুরুত্ব আছে, বিশেষ করে নাভাল পাওয়ারের কনটেক্সটে। এখন বাংলাদেশ কিন্তু যে কাজটি করছে, যে বাংলাদেশ কিন্তু 80 দশকের বাংলাদেশ না বা 90 দশকের না, বাংলাদেশ নিজস্ব কিছু অর্জন আছে। বাংলাদেশের একদিকে যেমন আমাদের একটি জনসংখ্যা একটা বড় শক্তি, আমাদের এই মুহূর্তে অর্থনৈতিক যে অগ্রগতি সেটিও একটি শক্তি, এবং আমাদের যে ভৌগোলিক অবস্থান, যেটি ভারতের একটা অঞ্চলকে আমরা এক ধরনের ডিপেন্ডেন্স তৈরি করেছি ভারতের, আবার একই সঙ্গে বে অফ বেঙ্গলের মাধ্যমে যে আমাদের এক ধরনের অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশন আছে, এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক বেশি ভাবে ভারত বা চীন অথবা যুক্তরাষ্ট্র অথবা জাপান। এখন আমরা পরিষ্কার দেখছি যে একটা BRI বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা চীন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, একইভাবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এবং যার মাধ্যমে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান একটা কোয়াড তৈরি করেছে, এবং এটি হয়তো গ্র্যান্ড লেভেলে দেখছি, বাট এর কিন্তু একটা মাইক্রো লেভেলে বা রিজনাল লেভেলে, সাব রিজনাল লেভেলে কিন্তু এর প্রভাবগুলো মিয়ানমার, বাংলাদেশ কিংবা নেপাল এখানে পড়ছে, এবং এখানে কিন্তু বাংলাদেশ বা নেপাল বা শ্রীলঙ্কা এই দেশগুলো কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তাদের পভার্টি রিডাকশন কিংবা তাদের যে নিরাপত্তা, এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু চীন বা ভারত কোনো একটা বিশেষ রাষ্ট্রকে কোল্ড ওয়ার ফেজের মতো ঝুঁকে যাওয়া, সেটা কিন্তু সেই লেসনটা কিন্তু আছে, সেইভাবে ঝুঁকে গেলে কি ধরনের অবস্থা তৈরি হয় সেই অভিজ্ঞতাও কিন্তু আছে। এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব স্পষ্টভাবে কিন্তু সেটি ভারতও জানে এবং চীনও জানে যে এখানে আসলে এই বর্তমান সময়ে এবং আমাদের অতীতেও এই ঝুঁকে যাওয়ার যে ধরনের কূটনীতি সেটি অনুসরণ না করে আমরা আমাদের বাংলাদেশের যে নতুন ভাবে যে কিছু গুরুত্ব আমাদের বেড়েছে, সেটাকে আমরা কিভাবে আমাদের অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করতে পারি, এবং সেই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু চীন এবং ভারত বা যেটি জাপানের কথা বলা হচ্ছে, জাপানও কিন্তু একইভাবে এক ধরনের কম্পিটিশনের মধ্যে আছে, এবং সেই জায়গাতে আমাদের কতগুলো ঝুঁকি আছে, কিন্তু ঝুঁকির চেয়ে আমার কাছে মনে হয় যে অপরচুনিটিস আছে, এবং সেই অপরচুনিটিস গুলো আমাদের নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এবং তারই একটা প্রভাব আমরা দেখছি। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি।
দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। অ্যাম্বাসেডর কবির, আপনার কাছে ফিরে আসি। আমাদের সহকর্মী যে ফোনটা করেছিলেন সে সূত্র ধরেই এই যে বাংলাদেশের সাথে ধরুন অন্য কোনো দেশ, সেটা পাকিস্তানি হোক, সেখান থেকে একটা ফোন আসলো, তাতে ভারতের গণমাধ্যমে বেশ একটা হইচই পড়ে গেল। চীনে আমরা কোনো একটা সুবিধা পেলাম, সে নিয়ে ভারতের গণমাধ্যমে আরও প্রচুর আলোচনা হয়ে গেল। এটা কি শুধু গণমাধ্যমেরই মনোভাব, নাকি এর সাথে ভারতের সরকারের মনোভাবের কোনো যোগ রয়েছে? আমি ভারতে কাজ করার অভিজ্ঞতার আলোকে যদি বলি, তাহলে আমি বলবো যে ভারতের গণমাধ্যমে যা আসে তা একেবারে শুধু গণমাধ্যম কেন্দ্রিক, তার সাথে সরকারের একটা প্রচ্ছন্ন যোগাযোগ থাকে। কারণ ভারতে রাষ্ট্র কাঠামো, সমাজ, এর মধ্যে যে সম্পর্ক, সেটা ইতিবাচক ভাবে নিবিড় সম্পর্ক, এটা আমাদের বুঝতে হবে। যেটা বাংলাদেশে কিন্তু সেই সম্পর্কটা বিপরীত। কাজেই ভারতীয় পত্র পত্রিকায় যেগুলো আসে, এমনকি চীনের পত্র পত্রিকায় যেগুলি আসে, সেগুলো আমরা ধরে নিতে পারি যে যদিও বা এটা এক ধরনের সংবাদপত্র বা মিডিয়া, এটাকে জনগণের কাছে প্রচারের জন্য তারা তাদের পদ্ধতিগুলো ব্যবহার, কিন্তু তার পেছনে আবার সরকারি প্রতিষ্ঠানের পেছন থেকে ভূমিকা খানিকটা থাকা একেবারে বন্ধ। যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো তো শুধুই মিডিয়ার কথা তা না মনে করে আরেকটু চিন্তার জায়গায় আমাদের যাওয়ার প্রয়োজন। এখন আমি একটু আপনাকে আরেকটু ভেতরে যদি আসলে এখন যেগুলো আমরা দেখতে পাচ্ছি, অধ্যাপক দেলোয়ার যেটা বললেন যে আমরা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বলিতে, এটা একটা নীতিগত অবস্থান আমরা সবসময় বজায় রেখেছি, একটা মিশন হিসাবে রেখেছি, সেটা এখনো আমাদের আছে। কিন্তু কূটনৈতিক বাস্তবতায় যখন জিনিসগুলো অনেক বেশি আপনার ব্যবহারিক পর্যায়ে চলে আসে, তখন কিন্তু আপনাকে ওই নৈতিক অবস্থাটার পরেও খানিকটা জায়গায় চিন্তা করতে। এবং ধরেন আমি দুটো এক্সাম্পল, একটা হচ্ছে যে রোহিঙ্গা সমস্যাটা গত 2017 সালের রোহিঙ্গা সমস্যাটা হওয়ার আগে আমাদের ধারণা ছিল যে আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আমাদের যে ধারণা, সেই ধারণাটা আমাদের বাস্তবতে সবসময়ই কার্যকর ভাবে আমরা দেখতে পাই ফল হিসেবে। কিন্তু আমরা এই রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে গিয়ে দেখলাম আমাদের ধারণা ছিল যে আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আমাদের যে ধারণা, সেই ধারণাটা আমাদের বাস্তবতে সবসময়ই কার্যকর ভাবে আমরা দেখতে পাই ফল হিসেবে। কিন্তু আমরা এই রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে গিয়ে দেখলাম যে আমরা যাদেরকে বন্ধু ভাবি, যেভাবে বন্ধু ভাবি এবং যেভাবে তাদের সহযোগিতার মাধ্যমে একটা সমস্যা সমাধানের চিন্তা করি, বাস্তবতে সেটা নাও হতে পারে। তো আমার ধারণা বাংলাদেশের গত 50 বছর রাজনীতি আমাদের জীবনে এই ঘটনাটা কিন্তু আমাদের কূটনীতির জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে এসছে, এবং খানিকটা দিক নির্দেশনাও আমাদের দিচ্ছে। এবার যদি আসেন আপনি, যেটা হলো ভারত চীনের মধ্যে সাম্প্রতিক কালের যে বিষয়, এখন এই বিষয়গুলো নিয়ে আমরা যতই তত্ত্ব কথাবার্তা, তাত্ত্বিক কথাবার্তা বলি, এখানে কিন্তু খানিকটা বাস্তবতার ছোঁয়া আছে, এবং সেটা আমাদের মানতে, এবং সেই জায়গাটাই আমার ধারণা আমাদের কয়েকটা জিনিস আমাদের চিন্তার মধ্যে আনতে হবে ব্যবহারিক সাথে। আমাদের দর্শন যেটা আছে, সেই দর্শন সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বলিতা নয়, সেটা দর্শন হিসেবে থাকবে। সেই দর্শনটা যেখানে আমরা বলতে পারেন জাতীয়তাবাদের উত্থান, এবং সেটা ভারত বলেন, শ্রীলঙ্কাতেও আমরা দেখলাম, পাকিস্তানেও আছে,
এবং সবগুলো দেশে কিন্তু এই জায়গাটা অ্যাম্বাসেডর কবির, সমস্যা হচ্ছে বোধহয় একটু শুনতে আমাদের সংযোগের কারণে। আপনার কাছে আরেকবার ফিরে আসবার চেষ্টা করব আমরা। একটু সমস্যা হচ্ছে, যদি সংযোগটা কেটে দিয়ে আরেকবার যুক্ত হন বোধহয় সমস্যার সমাধান হতে পারে। এই ফাঁকে অধ্যাপক হোসেন আপনার কাছে আসতে চাই। এর আগের অংশে আপনি ভারত নির্ভরতার কথা খানিকটা বলছিলেন বাংলাদেশের ক্ষেত্রে। সেটা যদি দুদেশের বাণিজ্যিক সম্পর্ক দেখা যায়, সেখানে যে ভারসাম্যের অভাব সেখান থেকে হয়তো অনেকটা স্পষ্ট হবে। এখন কি এই নির্ভরতা থেকে একটু ভারসাম্যের দিকে আসার সুযোগ রয়েছে? বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের কথা যদি বলি। না, আমার কাছে মনে হয় না যে আমরা ঠিক একেবারে নির্ভরতার জায়গায় সেভাবে গিয়েছিলাম। মানে আমরা যেটা হয়েছিল যে সম্পর্কের মধ্যে অর্থনৈতিক বা আপনার রাজনৈতিক কিংবা নিরাপত্তার বিভিন্ন ইস্যু থাকে, এবং সেই ইস্যুর ভেতরে বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের মধ্যে শুধু এর বাইরেও আমরা সীমান্ত থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা ছিল বা ইস্যু ছিল, যে ইস্যুগুলো কিছু কিছু ইস্যু রিজলভ হয়েছে। তবে এটি ঠিক যে একটা ধারণা হয়তো অনেকের ছিল যে যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের একটা বড় ধরনের অবনতি হয়েছিল 2001-এর পরে, সে অবনতি থেকে বের হয়ে আসার যে বিষয়টি, সেটাকে অনেকের কাছে মনে হতে পারে যে এটা এক ধরনের নির্ভরশীলতা। অন্যদিকে চীনের সঙ্গে যেহেতু আমাদের সম্পর্কে কোনো অবনতি ছিল না, যদিও 2004 সালের দিকে একটি ছোট ঘটনা ঘটেছিল, কিন্তু চীনের সঙ্গে ওভারঅল একটা স্থিতিশীল এবং এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ প্রায় 4 দশকের বেশি সময় ধরে কন্টিনিউ করছে। সেই কারণে হয়তো সেখানে আমরা এই নির্ভরশীলতা লক্ষ্য করছি। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা প্রায়শই বলে থাকেন যে 96 সরকারের শেষে এসে তারা গ্যাস দিতে রাজি হননি ভারতকে, সে কারণেই তাদের ক্ষমতা থেকে সরে যেতে হয়েছিল। এবং এই ধরনের মন্তব্য থেকে একটা ধারণা বোধহয় জনমনে চলে আসে যে ভারত বাংলাদেশের ক্ষমতায় কে আসবেন না আসবেন সেটা নিয়ন্ত্রণের একটা ক্ষমতা অন্তত সে সময়ে রাখতো। সেখান থেকেই বোধহয় নির্ভরতার ধারণা চলে আসে। তার কি খুব বড় ধরনের পরিবর্তন হয়েছে এখন? না, আমি মনে করি না, কারণ আমার কাছে মনে হয় যে এটা একটা রাজনৈতিক বক্তব্য, আর এই বক্তব্য ধরে আমি আলোচনা করতে চাই না। কিন্তু এই দক্ষিণ এশিয়াতে শুধু বাংলাদেশ না, আপনি আজকে যদি শ্রীলঙ্কা বা নেপালের দিকে তাকান, এখানে এক ধরনের এন্টি ইন্ডিয়ান, প্রো ইন্ডিয়ান, এন্টি চাইনিজ, প্রো চাইনিজ এই ধরনের এলিমেন্ট কাজ করে, এবং যে এলিমেন্টগুলো অনেক সময় এমনও হতে পারে এগুলো কিছুটা মানে তৈরি করা হয়, অথবা কিছুটা হয়তো দেশের ভেতরে রাজনৈতিক বিভিন্ন গোষ্ঠী সেগুলো ব্যবহার করে। আমরা সেই ধরনের সংকীর্ণ আলোচনায় আমি যেতে চাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই প্রশ্নই গুরুত্বপূর্ণ ছিল, যে এই যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা জায়গাটা যদি আপনি দেখেন, যে আপনি বলছেন যে ভারতের সঙ্গে আমরা যে পরিমাণ অর্থনৈতিকভাবে নির্ভরশীল, তার চেয়ে অনেক বেশি চীনের উপর নির্ভরশীল। চীনের বাজারে আমাদের রপ্তানি পণ্য হয়তো অনেক কম, কিন্তু আমদানি কিন্তু অনেক বেশি করছে, এবং চীন হচ্ছে আমাদের 1 নম্বর বাণিজ্যিক অংশীদার। ফলে এই নির্ভরশীলতার জায়গাটা কিন্তু সেখানেও কিন্তু এক ধরনের আমাদের এটা কিন্তু একটা ডাইভার্সিফাইড ডিপেন্ডেন্স আমাদের আছে, এবং ডাইভার্সিফাইড ডিপেন্ডেন্স যখন থাকে তখন কিন্তু সেটা নির্ভরশীলতা বলা যায় না, সেটাকে আমরা বলছি যে এক ধরনের ব্যালেন্সড অ্যাপ্রোচ আমরা সেটা করছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রত্যেকটা দেশের পররাষ্ট্রনীতি কিন্তু আপনার শান্তির কথা বলে, বন্ধুত্ব সম্পর্কের কথা বলে। বাস্তবে আমরা কি করছি সেখানে আপনার বিভিন্ন রাষ্ট্র যখন বাস্তব কূটনীতি যেটা প্রয়োগ করে, তখন সেখানে এক ধরনের অ্যাডজাস্টমেন্ট হয়। সেই অ্যাডজাস্টমেন্টের কাজটা কিন্তু প্রত্যেকটা দেশই করে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি দেখছি, বাস্তবটাই কিন্তু বলছে যে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো বৈরী সম্পর্ক নেই। ভারতের সঙ্গে আমাদের কতগুলো ইস্যু আছে। এইমাত্র যে ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরে ভারতীয় সরকারের যে মনোভঙ্গি আমরা ক্ষেত্র বিশেষে দেখে থাকি, বিশেষ করে সামনে চীনের ভ্যাকসিনের পরীক্ষা এবং চীন থেকে ভ্যাকসিন আনা নিয়ে এক ধরনের হয়তো বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হওয়ার একটা সুযোগ থাকবে, সেটা নিয়েও বোধহয় ভারতে এক ধরনের অস্বস্তি কাজ করে, অন্তত ভারতের গণমাধ্যম দেখলে তাই মনে হয়। সেটার কি কোনো প্রভাব রয়েছে এর মধ্যে, এই করোনা পরবর্তীকালে বাংলাদেশের সাথে চীনের যে ধরনের সম্পর্কে জড়াতে হচ্ছে বা হবে? না, আমার কাছে মনে হয় না যে এটা স্পেসিফিক টু বাংলাদেশ, কারণ ভারতের যে কূটনীতি বা ভারতের যে পররাষ্ট্রনীতির যে প্রায়োরিটি কিছুটা পরিবর্তন হয়েছে 2015 সালের পর থেকে, এবং সেটি শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সেটি বাংলাদেশ শুধু না, এই দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি রাষ্ট্র কিন্তু এই পরিবর্তনের শিকার হচ্ছে।
এবং ভারত নিজেও কিন্তু সেই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আজকে যে কথাটি আমাদের অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বললেন, যে এই যে ভারত যেখানে বাংলাদেশের উপরে চীনের নির্ভরশীলতা বা নেপালের নির্ভরশীলতা নিয়ে প্রশ্ন করছে, ভারত নিজেই কিন্তু চীনের উপর অনেক নির্ভরশীল। ফলে এই বিষয়টি কিন্তু একটা লার্জার কনটেক্সটে চিন্তা করতে হবে। ভারতের মিডিয়া চীন আমাদের 97% অ্যাক্সেস দিচ্ছে বলে যে ধরনের মন্তব্য করেছে, এবং সেটা ধরে ভারতের একেবারে সরকারি একটা মতামত আমার কাছে মনে হয় না এটি। হ্যাঁ, ভারতের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, তার সাথে মিডিয়ার মিডিয়াতে তার একটা প্রতিফলন ঘটে, কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু একটা বড় মাপের দৃষ্টিভঙ্গি। সেটি কিন্তু শুধু বাংলাদেশ স্পেসিফিক না, এটি কিন্তু পুরো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ এশিয়ার বাইরের একটা দৃষ্টিভঙ্গি। আজকে ভারত যেভাবে শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া কেন, আপনার সাউথ ইস্ট এশিয়া তো বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে কিন্তু চীনের ব্যাপারটি মাথায় রাখছে, একইভাবে চীন সেটি রাখছে। ফলে একটি লার্জার একটা রাইভালরির মধ্যে আমরা পড়ছি, এবং সেখানে কিন্তু শুধু ভারত নিয়ে চিন্তা করলে আমাদের হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে একটা গ্রেটার কনটেক্সটে, যেখানে আসলে বাংলাদেশ না শুধু আরো অনেক দেশই কিন্তু এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করছে। আমি যেটা বলতে চাই যে একটা ইমার্জিং কোল্ড ওয়ার প্যাটার্ন ডেভেলপ করছে সাউথ এশিয়াতে, এবং এই কোল্ড ওয়ার প্যাটার্নের ভেতরে আপনি দেখবেন যে এক ধরনের মেরুকরণের চেষ্টা বাংলাদেশ করবে না, বা নেপাল করবে না, বা শ্রীলঙ্কা করবে না, সেটা ভারত বা ইন্ডিয়া করতে পারে, এবং সেই ধরনের মেরুকরণের ফাঁদে কোনো রাষ্ট্র পা দিবে কিনা সেটি দেখার বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সেই ব্যাপারে অনেক সচেতন, এবং শুধু বাংলাদেশ না, শ্রীলঙ্কা বা আরো অনেক দেশই সচেতন আছে, এবং বাংলাদেশ এর জন্য সেটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ এমন একটা ভূ রাজনৈতিক লোকেশনের মধ্যে আছে যে বাংলাদেশ এই ধরনের একটি মানে বাস্তবতা মোকাবেলা করার যথেষ্ট আমাদের সামর্থ্য আছে, যদি আমরা সেইভাবে পলিসি তৈরি করি। কিন্তু এই বাস্তবতাটি একদিকে ইন্টারভেনশনের চেষ্টা হবে, মানে সফট ইন্টারভেনশন, সফট ইন্টারফারেন্স, প্রক্সির কথা বলা হচ্ছিল, প্রক্সিও সফট প্রক্সির চেষ্টা করা হবে, কিন্তু সেটি খুবই স্বাভাবিক, কারণ একটা কোল্ড ওয়ার প্যাটার্নের ভেতরে এগুলো থাকে। কিন্তু আমাদের কূটনীতিকরা বা আমরা যারা কথা বলছি, বা আমাদের যে সিভিল সোসাইটি বা গণমাধ্যম, তাদের কিন্তু এই প্যাটার্নটি বুঝতে হবে। আমরা যে ন্যারোলি দেখি যে না, ইন্ডিয়া এরকম একটি আচরণ করছে, একটা পত্রিকাতে আসছে যে খয়রাতি অথবা এমন কোন বক্তব্য, সেটার মাধ্যমে কিন্তু পুরো ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের বিষয়টা বিবেচনার সুযোগ নাই। একইভাবে চীনের সঙ্গে সেটি সম্ভব না। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমাদের বুঝতে হবে। ধন্যবাদ। আরো একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। অ্যাম্বাসেডর কবির, আপনার কাছে ফিরে আসতে চাই। আমরা এক ধরনের বৈশ্বিক অস্থিরতা দেখছি আস্তে আস্তে, যখন এই করোনা মহামারী ধীরে ধীরে কমে আসছে, মানুষের মধ্যে অস্থিরতা, দেশে দেশে কিছু কিছু ক্ষেত্রে আন্দোলন আমরা দেখছি, বিশেষ করে লেবাননের ঘটনার পর সে দেশে অস্থিরতা ছড়াচ্ছে। বৈশ্বিক প্রেক্ষাপটে এই করোনা মহামারী কি ধরনের প্রভাব ফেলছে, এবং আমাদের অঞ্চলে তার প্রভাব কি ধরনের পড়তে পারে? বৈশ্বিকভাবে তো সেটা আমরা দেখতেই পাচ্ছি যে আপনি ধরেন গত 100 বছরে যুদ্ধ ছাড়া রোগ শোকে এত মানুষের মৃত্যু কিন্তু আর কখনো ঘটে, এবং আমাদের জীবন দশায় আমরা কখনো এরকম অবস্থা কিন্তু দেখিনি। এবং বিশেষ করে উন্নত দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, এই দেশগুলো এত অসহায় ভাবে এই সংকট মোকাবেলার জন্য একটা অসহাবস্থা করবে, এটা কিন্তু চিন্তা করা যায়। কাজেই আপনি যদি বলেন এটা একটা বৈশ্বিক সমস্যা, সারা পৃথিবীকে নাড়া দিয়েছে, সারা পৃথিবীর জন্য একটা, আমি বলবো যে একটা ভালনারেবিলিটি তৈরি করেছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই যদি বলি, আপনি দেখেন তাদের অর্থনৈতিক অবস্থা কিরকম ধস নেমে গেছে। মার্চ মাসের আগেও প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অর্থনৈতিক সাফল্যকে অন্যতম প্রধান উপাদান হিসেবে দাঁড় করবে। আর গত 4 মাসে সে অর্থনীতি কোথায় গেছে, এবং আজকে সে অর্থনীতি ধসে গেছে বলতে পারে না। মানুষের জীবনহানি হয়েছে, সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে, একটা মাস্কের মতো, মুখের মুখোশের মতো একটা জিনিস, আপনি মাস্ক নিয়ে রাজনীতি হয়ে সেখানে জনগণ বিভাজিত হয়ে যাচ্ছে। ভ্যাকসিনের মতো একটা স্বাস্থ্য বিষয়ক একটা বিষয় এখন রাজনীতিতে রূপান্তরিত হয়েছে। সেটা ইউরোপেও হয়েছে, আমরা যেটা ইউরোপের কিছু কিছু জায়গায় দেখেছি, যারা যেমন ধরুন মাইগ্রেন্ট ওয়ার্কার্স, যারা কর্মজীবী, বাইরের থেকে কর্মজীবী আছে, রেফিউজিস আছে, তারা কিন্তু একটা মহাবিপদে মধ্যপ্রাচ্য থেকে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সহ পৃথিবীর বিভিন্ন দেশের যারা কর্মজীবী মানুষ আছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে
নিগৃহীত করা হয়েছে, এগুলো আমরা আমাদের চোখে এসেছে। কাজেই অর্থনৈতিকভাবে একটা বড় বিপর্যয় গেছি আমরা, স্বাস্থ্যগতভাবে আমরা গেছি, এবং এটার রেশ কিন্তু অনেকদিন থাকবে। এবং আপনি লক্ষ্য করবেন এর পাশাপাশি কিন্তু এই এই মানে প্যান্ডেমিকটাকে বা মহামারীকে সামনে রেখে ভূরাজনৈতিক জটিলতাগুলো এখানে যে বৈশ্বিক নেতৃত্বের কথা বলা হচ্ছিল এবং অনেকেই বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সেই বৈশ্বিক নেতৃত্বের ভারটা নিতে পারেনি, চীন সেখানে এগিয়ে এসেছে। তো এই যে একদিকে চীন ভারত যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা সবসময় বলে আসা হতো, এই পরিস্থিতিতে সেটার কি পরিস্থিতি হবে, তার কোনো নতুন পরিবর্তন আসবে কিনা, এবং চীনের যে সামনে এগিয়ে আসা এই বৈশ্বিক মেরুকরণে তার প্রভাব এই অঞ্চলে কি হবে তাহলে? ধরো দুই তিনটা জিনিস আপনি যে প্রশ্ন তুলবেন আমি একটা একটা করে বললাম। মার্কিন যুক্তরাষ্ট্র ইবোলা বলুন, আপনি তার আগে সার্স গত 50 বা গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীতে যতগুলো সংকট তৈরি হয়েছে সবগুলো সংকটে বৈশ্বিক নেতৃত্ব এসছে মার্কিন। আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বের আসন থেকে স্বেচ্ছায় শরীরকে নিয়ন্ত্রণের জন্য যে নেতৃত্ব দরকার ছিল সেটা নাই। অল্টারনেটিভ হিসেবে আপনার দ্বিতীয় প্রশ্ন যে চীন সেখানে বা চীন সহ আপনি এদিকে যদি আসেন দক্ষিণ ভিয়েতনাম, তারা কিছুটা ভালো জিনিস বা তারা সফলতার দিকে। এখন কথা হচ্ছে তাদের সফলতাটা আমরা ইতিবাচক ভাবে দেখছি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক নেতৃত্ব থেকে সরে গিয়ে তার সাথে সাথে যে মূল্যবোধগুলো সরে যাচ্ছে, যে বাস্তব অবস্থাটা ফারাকটা তৈরি হচ্ছে, চীনের পক্ষে সেই জায়গাগুলোতে গিয়ে সেই প্রতিস্থাপক হিসেবে নিজেকে উপস্থাপন করা সম্ভব। চীনের অর্থনৈতিক শক্তি হয়তো অনেক আছে, স্বাস্থ্যগত ভাবেও চীন এখন বিশ্বের বলেন 1 নম্বর শক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হচ্ছে, কিন্তু চীনের গ্রহণযোগ্যতা বিশ্বময় কতটা? জি, ধন্যবাদ। অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনার কাছে আসি এ পর্যায়ে। রাশিয়া সম্প্রতি তাদের জি ধন্যবাদ অ্যাম্বাসেডর কবির। অধ্যাপক হোসেন, আপনার কাছে আসতে চাইছিলাম। জি অধ্যাপক হোসেন, এই যে পরিস্থিতি সেখানে রাশিয়া তাদের ভ্যাকসিন সামনে এনেছে এবং সামনে আসলে কাদের কাছ থেকে ভ্যাকসিন আসবে তার সাথে বোধহয় বৈশ্বিক যে রাজনীতিতে দেশে দেশে বন্ধুত্বের বিষয় সেটাও খানিকটা জড়িয়ে পড়বে। সেখানে আসলে চীনের ভূমিকাটা কি দাঁড়াচ্ছে? কারণ তারাও তো বলছে যে তারা ভ্যাকসিন আবিষ্কারের খুব কাছাকাছি চলে এসেছে। তার কি একটা ভূমিকা পড়বে আঞ্চলিক রাজনীতিতে? না, নিশ্চয়ই। এই মুহূর্তে আমরা যে ধরনের মানে বিশ্ব ব্যবস্থার মধ্যে আছি বা যে ধরনের ইন্টিগ্রেটেড একটা ব্যবস্থার মধ্যে আছি, যদি আমরা অস্বীকার করি, কিন্তু বাস্তবে হচ্ছে আমরা অনেক বেশি ইন্টিগ্রেটেড, অনেক বেশি ইন্টারকানেক্টেড, অর্থনৈতিকভাবে বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, সব দিক থেকে। সেদিক থেকে তো অবশ্যই তার একটা প্রভাব পড়বে। এবং সেখানে ইতিমধ্যে আমরা জানি যে চীন তাদের এক ধরনের যে টেস্টের কথা বাংলাদেশে তারা করবে এরকম কথা বলেছে, কিন্তু সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আসলে এই দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে স্বাভাবিকভাবে এই ভ্যাকসিনটা আর অ্যাভেলেবিলিটিটা কিছুটা নির্ভর করতে পারে, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ভ্যাকসিনটা নিয়ে যে ধরনের বিশ্ব রাজনীতিতে এটাকে যেভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, আজকে যে রাশিয়া যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটাকে মার্কিন যুক্তরাষ্ট্র উড়িয়ে দিয়েছে, কিংবা কোনো দেশ সেটিকে উড়িয়ে দিচ্ছে। অন্যদিকে আবার রাশিয়া কিংবা চীন অনেক দেশে এটাকে একটা তারা অবজার্ভ করছে। রাশিয়া তো নিজের ঘোষণা দিয়েছে, ইউরোপেও সেটি একেবারে উড়িয়ে দেয়নি। তো এরকম একটি সায়েন্টিফিক ইনভেনশনটাকেও কিন্তু এটা নিয়ে পলিটিক্স হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে ভ্যাকসিনের মতো অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় এবং যেটি পাবলিক হেলথের জন্য অত্যন্ত জরুরি, এবং বাংলাদেশ সহ যে কোনো দেশ চাইবে যে যেই দেশের কাছ থেকে ভ্যাকসিন পাবে সেই দেশ থেকে তারা নেওয়ার চেষ্টা করবে, এবং সেটি নিশ্চয়ই তার যে অ্যাভেলেবিলিটি সবসময় আমরা হয়তো অর্থনৈতিকভাবে বা আর্থিকভাবে সেটা খুবই ডিফিকাল্ট হবে যে বাজার মূল্যে সেটি পাওয়া, এবং সেখানে এক ধরনের ছাড় যে দেশগুলো দেবে তাদের কাছ থেকে বাংলাদেশ হয়তো সেটার পাওয়ার চেষ্টা, শুধু বাংলাদেশ না এই অঞ্চলে পাওয়ার চেষ্টা করবে। ইতিমধ্যে হয়তো আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের এক ধরনের সখ্যতার কারণেই তারা হয়তো আশা করছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো কিছু তো আবিষ্কৃত হয়, যদিও ভারতেও সেই চেষ্টা করছে। এবং আজকে
আমরা দেখলাম যে মেক্সিকো এবং আর্জেন্টিনাও ঘোষণা দিয়েছে তারা ভ্যাকসিন তৈরি করছে এবং তারাও হয়তো আরো অপেক্ষায় থাকতে হবে আসলে এই মেরুকরণ কোন দিকে যায় সেটা দেখবার জন্য। আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের মতো।